আসসালামু আলাইকুম। দুপুর ৩টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ১৬ বছর পর কারামুক্ত বিডিআরের ১৬৭ সদস্য। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি গ্রেফতার। শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত। বেনাপোল সীমান্তে ১৫ বছরে ৪১ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে। জাবি থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার। আমার কিছু হলে এর দায় কাজী মামুন ও সংশ্লিষ্ট ট্রাস্ট সদস্যদের ওপর বর্তাবে, এরিক এরশাদ। আগামী ৩ দিন শীতের তীব্রতা বাড়তে পারে। ফের বিমানবন্দরে হুমকির বার্তা, নিরাপত্তা জোরদার। কুয়ালালামপুরে ৭১ বাংলাদেশি গ্রেফতার। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরপকড় শুরু, আতঙ্ক। থাইল্যান্ডের ভিসা জটিলতায় বাংলাদেশিরা। ট্রাম্পকে কটাক্ষ ডেনিশ এমপির গ্রিনল্যান্ড দখল ইস্যুতে কড়া বার্তা। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১,০০০ সেনা নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কাশিমপুর কারাগার থেকে একে একে মুক্তি পাচ্ছেন জামিন পাওয়া বিডিআর সদস্যরা। বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন, কাশিমপুর ১ থেকে ২৬ জন, কাশিমপুর ২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জন সহ মোট ১৬৮ জনকে মুক্তি দেওয়া হয়। দীর্ঘ ১৬ বছর পর কারামুক্ত হচ্ছেন তারা। এ বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ১৬৮ জনের তালিকা তারা হাতে পেয়েছেন। এরপরই তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশের ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি মশিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর সায়েন্স ল্যাবের বিসিএসআই এর সামনে থেকে তাকে গ্রেফতার করে নিউ মার্কেট থানা পুলিশ। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন উদ্দিন গণমাধ্যমকে বলেন, মশিউর রহমানের বিরুদ্ধে ৩টি মামলা আছে। নিউ মার্কেট থানায় ১টি, শাহবাগ থানায় ১টি এবং ধানমন্ডি থানায় ১টি। স্থগিত ঘোষণার ২০ দিন পর এবার শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় বিএনপি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ৩ নভেম্বর ২০২৪ তারিখ ঘোষিত শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এখন থেকে উক্ত আহ্বায়ক কমিটির কোনো কার্যকারিতা থাকবে না। তবে শিগগির জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দফায় দফায় পতাকা বৈঠকেও মিলছে না কোনো সমাধান। গত ১৫ বছরে শুধু যশোরের বেনাপোল সীমান্তেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন ৪১ বাংলাদেশি। তাদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন আরো শতাধিক মানুষ। হত্যার তালিকায় আছেন বিজিবি সদস্য। অথচ আন্তর্জাতিক সীমান্তে এমন মানবাধিকার লঙ্ঘনের একটিও বিচার হয়নি। এসব হত্যাকাণ্ডের কড়া জবাব দেওয়ার তাগিদ থাকা উচিত বলে জানান মানবাধিকার কর্মীরা। জানা যায়, জীবিকার তাগিদে কৃষিকাজ, গবাদি পশু চড়ানো ও মৎস্য আহরণের জন্য সীমান্ত এলাকা ও শূন্যরেখায় যেতে হয় বাংলাদেশি নাগরিকদের। ভুল করে কেউ ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গেলে বা অরক্ষিত সীমান্ত সামান্য অতিক্রম করলেই শুরু হয় বিএসএফ এর পৈশাচিক আচরণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত গণ অভ্যুত্থান নিয়ে তদন্ত প্রতিবেদন আগামী ফেব্রুয়ারিতে প্রকাশ করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। সুইজারল্যান্ডের দাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে একথা জানিয়েছেন সংস্থাটির হাই কমিশনার ভলকার তুর্ক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময় তা প্রকাশ করা হবে। ভলকার তুর্ক বলেন, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার অফিস থেকে প্রতিবেদনটি প্রকাশের আগে বাংলাদেশ পক্ষের সঙ্গেও শেয়ার করা হবে। বগুড়ার শাহজাহানপুর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে। তার নামে হত্যা চেষ্টা সহ ১৭টি মামলা আছে বলে জানা গেছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় স্থানীয় একজনের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। পরে মাঠের শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে নিয়ে আসে। সেখান থেকে সন্ধ্যায় তাকে আশুলিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
জাতীয় পার্টি মহাসচিব কাজী মামুন এরশাদ ট্রাস্ট জোর করে দখলে রেখেছেন এমন অভিযোগ তুলে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের ছেলে শাহাদা জারাব এরিক এরশাদ। মঙ্গলবার উপদেষ্টা বরাবর পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন, তার দৈনন্দিন জীবন পরিচালনায় কোনো ক্ষতি হলে সেটার দায়ভার কাজী মামুন ও সংশ্লিষ্ট ট্রাস্ট সদস্যদের উপর বর্তাবে। এরিক এরশাদ লিখেন, আমি শাহাদা জারাব এরিক এরশাদ সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের সন্তান। আমার ভবিষ্যৎ জীবনযাপনের নিরাপত্তার জন্য আমার পিতা হোসেন মোহাম্মদ এরশাদ ট্রাস্ট গঠন করেন, যার একমাত্র সুবিধাভোগী আমি। অতি সম্প্রতি অবগত হয়ে ট্রাস্টের অবৈধ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুজ্জামান জাহাঙ্গীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনপ্রশাসন বিভাগে আমার নিরাপত্তা ও ট্রাস্টের নীতিমালা রক্ষার্থে প্রশাসনিক হস্তক্ষেপের জন্য একটি আবেদন দাখিল করেছেন। সিরাজগঞ্জের বাঘাবাড়িতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। আগামী 3 দিন শীতের তীব্রতা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ AKM নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাপমাত্রা তেমন কমেনি, কিন্তু ঘন কুয়াশা রয়েছে এবং সূর্যের দেখা যায়নি। এজন্য শীতের তীব্রতা বেড়েছে। আগামী 3 দিন শীতের তীব্রতা বাড়তে পারে। এবার মালয়েশিয়ার একটি নম্বর থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের APPN এর ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে বোমা হামলার হুমকি সংবলিত বার্তা দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাত 11টায় এই হুমকি বার্তার পরপরই তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেওয়া এই হুমকি বার্তার আদৌ কোনো সত্যতা আছে কিনা তা জানার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা এখনো স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি জানান, রাতে একটি থ্রেড পেলেও বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে আবারও বাংলাদেশি সহ 176 জনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রাজধানী কুয়ালালামপুরের পর্যটকদের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাং থেকে তাদের গ্রেফতার করা হয়। কুয়ালালামপুরের অভিবাসন বিভাগ জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 7:15টায় হটস্পট হিসেবে পরিচিত বুকিত বিনতাং এর জালান আলোর আশেপাশে অভিযান চালিয়ে 176 জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। শপথ গ্রহণের পর বুধবার প্রথম পূর্ণ দিবস অফিস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই দিনই শুরু হলো নথিপত্রহীন অবৈধ অভিবাসীদের ধরপাকড়। নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার পালন করতে ক্ষমতা গ্রহণের পরই নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় দেশটির বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু হয়েছে বুধবার। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভিন্ন জায়গায় অবৈধ অভিবাসী সন্দেহভাজন প্রায় 300 জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। সন্দেহ হলেই ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করছে তারা। বাংলাদেশি নাগরিকরা যাতে ঝামেলামুক্তভাবে সহজে ভিসা পেতে পারেন সেজন্য থাই দূতাবাস যেই ভিসা পদ্ধতি চালু করেছে তাতে প্রতিদিনই ভিসা আবেদন আটকে যাচ্ছে হাজারো ভ্রমণ প্রত্যাশীর। তাদের অভিযোগ, অনলাইনে ভিসার আবেদন করার পর টাকা জমা দিতে পারছেন না অনেকেই। সাম্প্রতিক সময় থাইল্যান্ডে বেড়েছে বাংলাদেশিদের ভ্রমণ। পর্যটনের পাশাপাশি চিকিৎসার জন্য বিপুল সংখ্যক বাংলাদেশি এখন দেশটিতে যাচ্ছেন। এ কারণে বাংলাদেশিদের জন্য সম্প্রতি ই ভিসা চালু করে থাই দূতাবাস। চালুর সময় বলা হয়েছিল, এখন থেকে মাত্র 10 দিনেই থাইল্যান্ডের ভিসা পাবেন বাংলাদেশিরা। তবে এই ই ভিসা নিয়ে জটিলতায় এখন থাইল্যান্ডে যাওয়াই আটকে যাচ্ছে বাংলাদেশিদের। গ্রিনল্যান্ড ইস্যুতে নতুন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের করা সমালোচনা করেছেন ডেনিশ রাজনীতিবিদ অ্যান্ডার্স ভিস্টিসেন। মঙ্গলবার স্ট্রাসবার্গের ইউরোপীয় পার্লামেন্টে নতুন মার্কিন প্রশাসন নিয়ে আলোচনার সময় তিনি গ্রিনল্যান্ড ইস্যুর সমালোচনা করেন। খবর RT8। স্ট্রাসবার্গের ইউরোপীয় পার্লামেন্টে তিনি বলেছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। এ সময় তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করেন। এরপর তার মাইক বন্ধ করে দেওয়া হয়। নভেম্বরে পুনর্নির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ করার আগ্রহ প্রকাশ করে আসছেন। চলমান ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার প্রায় 1000 সেনা নিহত হয়েছেন, এমনটাই জানিয়েছেন পশ্চিমা কর্মকর্তারা। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধে তারা নিহত হন। উল্লেখ্য, কোরিয়ান সৈন্যদেরকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে সে দেশে পাঠানো হয়েছিল। বুধবার রাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।